বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ বাংলার একদম শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করছি। একদম বাক্য, বাচ্য, কারক ও সমাস প্রত্যেকটা জিনিস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। কারণ ব্যাকরণে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু এক থাকবে। তো যাই হোক, আমি একদম জাস্ট ঠিক যেগুলো তোমাদের মনে রাখার দরকার আমি শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। খুব বেশি ডিটেলসে আমি যাব না, কারণ এই যে বাক্য পরিবর্তন এ বিষয়ে আলাদা আমি ক্লাস করিয়েছি। যারা শিখেছো তারা তো ভালো, আর যারা এখনও পর্যন্ত শিখে পারোনি, যদি সময় পাও একটু গিয়ে চ্যানেল প্লেলিস্টটা দেখে এসো। সেখানে একদম কীভাবে বাক্য পরিবর্তন করতে হয়, কীভাবে কারক করতে হয়, কীভাবে সমাস করতে হয়, কীভাবে বাচ্য করতে হয়, এত সুন্দর করে বোঝানো রয়েছে যে একবার থেকে দুবার দেখলেই কিন্তু তুমি নিজেই সমস্ত বাক্য বাচ্য পরিবর্তন করতে পারবে। এটুকু বলে রাখি। আর যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমি জাস্ট শুধুমাত্র সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলবো। সমস্ত বিষয়গুলো আমি এখানে তুলছি না, ঠিক যে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো মনে রাখবে। প্রথম হচ্ছে, বাক্য শব্দের আবিধানিক অর্থ হলো যা বলা যায়। বাক্য হচ্ছে বজ যুক্ত জ, আর বাক্যের প্রধান চালিকা শক্তি হলো কর্তা এবং ক্রিয়া। বাক্য কাকে বলে যদি আসে, অর্থযুক্ত পদ সমুচ্চয় বক্তার মনোভাবকে সুস্পষ্ট ও সম্পূর্ণরূপে প্রকাশ করলে এবং শ্রোতার শ্রবণেচ্ছাকে পূর্ণ করলে তাকে বাক্য বলে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে SOV। এই যে গঠনগতভাবে বাংলা বাক্য যে নিয়ম মেনে চলে তাকে বলা হয় কর্তা কর্মক্রিয়া, বা যাকে বলা হয় SOV ভাষা। ওকে। বাক্য নির্মাণের শর্ত তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। ঠিক যে কটা কথা বলছি এ কটা কথা ভালোভাবে মনে রাখবে, দেখবে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে পাবে। আকাঙ্ক্ষা কাকে বলে? যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না তাকে আকাঙ্ক্ষা বলে, যেমন ছেলেটি খুব বলে আর কিছু বললাম না। আসক্তি কাকে বলে? আসক্তি কথার অর্থ পদসমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থকে প্রকাশ করাই হলো আসক্তি। যেমন রং ছবি এঁকে করো, রং এঁকে ছবি করো, এটা কখনো না, ছবি এঁকে রং করো। এই যে বাক্যটা, এই ধরনের বাক্যকে আসক্তি বলা হয়। নেক্সট যে বিষয়ে যাব সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যের মধ্যস্থ পদসমষ্টি অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করলে তাকে যোগ্যতা বলে। যেমন গাছগুলি আকাশে উড়ে বেড়ায়, এই বাক্যটার কোনো যোগ্যতাই নেই, কারণ কি গাছ তো আকাশে উঠতে পারে না। নেক্সট যেটা মনে রাখবে, বাক্যের প্রধান দুটি অংশ উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য বিধেয় কাকে বলে? একটি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য, এবং বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বাক্যের বিধেয় বলে। যেমন রাম ভালো ছেলে, এখানে রামটা হচ্ছে উদ্দেশ্য আর ভালো ছেলে হলো বিধেয়। নেক্সট হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারক। কি জিনিস? বাক্যের উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদসমূহকে উদ্দেশ্যের সম্প্রসারক বলা হয়। আর বিধেয়ের অর্থকে পরিস্ফুটন করার জন্য ক্রিয়া বিশেষণগুলি বিধেয়ের সঙ্গে যুক্ত হয় তাকে বিধেয় সম্প্রসারক বলে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লেখেন, এখানে বিশ্বকবি এটাই হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক। কারণ কি? উদ্দেশ্যটা ছিল রবীন্দ্রনাথকে সে আরও বেশি করে প্রকাশিত করছে, যার জন্য কিন্তু বিশ্বকবি। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি লিখেছেন, এখানে লিখেছেনটা হলো গীতাঞ্জলি লিখেছেনটা হলো বিধেয়। আর তার সঙ্গে যেটা গীতাঞ্জলির সঙ্গে আরও এক্সট্রা কী দেওয়া হয়েছে, তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু হচ্ছে তার বিধেয় সম্প্রসারক। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বাক্যের তিনটি উপাদান কী কী: বিশেষ্য, ক্রিয়া বিশেষণ এবং ক্রিয়া। এটা একটু মনে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই জায়গাটা থেকে একটুখানি আমাদের জানার দরকার আছে, সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে ভাষার বৃহত্তম একক হলো বাক্য, আর বাক্য পরিবর্তনে বাক্যের অর্থ বদলায় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বাক্য পরিবর্তনে কিন্তু বাক্যের অর্থের কখনো পরিবর্তন হবে না। আর এখানে কিছু ক্লু দেওয়া আছে যে অনেক সময় একটা বাক্য দিয়ে বলা থাকে যে কোন ধরনের বাক্য। তো স্বাভাবিকভাবে নির্দেশক বাক্য চেনার জন্য সাধারণ বাক্য দেখলেই তুমি বুঝতে পারবে হ্যাঁ বোধক বা না বোধক থাকে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকলে প্রশ্নসূচক। আচ্ছা, আদেশ অনুরোধমূলক বাক্য হলে সেটা অনুজ্ঞাসূচক, মনোবাসনা বা কামনা এরকম থাকলে প্রার্থনাসূচক। কোনো বাক্যের বা লাইনের শুরুতে যদি হয়তো বা বোধ হয় এই ধরনের বাক্য শব্দ থাকে তাহলে মনে করবে সেটা সন্দেহবাচক, বা কি সুন্দর এরকম থাকলে আবেগসূচক। শর্ত সাপেক্ষ, যদি তবে এ ধরনের, মানে একটার সঙ্গে আর একটা রিলেটেড তখন যদি থাকে তখন সেটা শর্ত সাপেক্ষ। আর যদি কোনো ইচ্ছা প্রকাশ করে তখন কিন্তু সেটা ইচ্ছাবাচক বাক্য। এই হলো আমাদের বাক্য থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা প্রশ্ন শুধুমাত্র বাক্য থেকে রেডি করে যাও। আমি বলছি শুধু বাক্য থেকেই তুমি এখান থেকে 3-4টে প্রশ্ন কমন পাবে। ওকে, এবার চলে আসবো আমরা আমাদের পরবর্তী অংশ। এবার আমাদের পরবর্তী বিষয় হলো সমাস। তো সমাস থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্রথমেই স্বাভাবিকভাবে সমাসের সংজ্ঞা কি লিখবে। অর্থের দিক থেকে লক্ষ্য রেখে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হলো সমাস। এজন্য এর প্রতিশব্দ হলো বহু পদের এক পদীকরণ। হলো সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। আর সমাস শব্দের ব্যুৎপত্তি সাধারণভাবে এইটা পরীক্ষাতে আসে: সমযুক্ত হর্ষধাতু যোগ অ। আচ্ছা, এখানে অনেক প্রকার সংজ্ঞা রয়েছে সমাসের, যেগুলো কিন্তু টুকটাকভাবে আসে। তার মধ্যে ইম্পর্টেন্ট পার্টগুলো আমি বলে দিই। সেটা হচ্ছে ধাতু ও প্রত্যয়যোগে শব্দ হয় এবং একাধিক শব্দ একত্রে জুড়ে একটি বৃহৎ শব্দ সৃষ্টি করাকে সমাস বলে। নেক্সট, সমাসে একাধিক পদের মিলন এবং একাধিক পদের সংক্ষেপ করা হয়। ঠিক আছে, চলে যাব তার পরবর্তী যে পার্টটা রয়েছে, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্যাস বাক্য কাকে বলে। কি লিখবে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করা হলে তাকে করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ঠিক আছে, বা এর আরেক নাম হচ্ছে সমাস বাক্য। নেক্সট,
আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে। এই সংজ্ঞাটা খুব ভালো করে মনে রাখবে। দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়ে যে পদটি গঠন করে তাকে বলে সমাসবদ্ধ বা সমস্ত পদ। ঠিক আছে, তারপরে সরাসরি চলে যাব পরবর্তী প্রশ্ন, যেটা হচ্ছে সমসমান পদ কি। এখানে কি লিখবে, যে পদগুলি সমাস করা হচ্ছে বা যে পদ মিলিত হয়ে সংক্ষিপ্ত আকার নেয় বা সমাস গঠন করে তাকে বলে সমস্যমান। সমস্যমান কথাটির অর্থ হলো যাদের সমাস করা হচ্ছে। নেক্সট আর একটা প্রশ্ন, যেটা হচ্ছে সমস্যমান সহায়ক পদ কি। কি লিখবে, যে পদগুলিকে সমাস করা হচ্ছে তাদের বলে সমস্যমান পদ, কিন্তু সমস্যমান পদ ছাড়াও ব্যাসবাক্যে আরও কিছু পদ অবস্থান করে। এরা কখনো সংখ্যাবাচক, যোজক বা বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এদের ছাড়া ব্যাসবাক্যে নির্মাণ ও সমাস গঠন সম্ভব নয়। এদেরকে সমস্যমান সহায়ক পদ বলে। যেমন বিনা পানি, বিনা পানিতে যার, এখানে সমস্যমান সহায়ক পদ হলো যার। ঠিক আছে, নেক্সট পূর্বপদ কি। কি লিখবে, সমস্যমান পদগুলির প্রথমে যে পদটি থাকে তাকে পূর্বপদ বলে। যেমন নীল আকাশ, সমাসবদ্ধ পদের নীল শব্দটি হলো পূর্বপদ। আর উত্তরপদ কি, তার ঠিক উল্টোটা, অর্থাৎ সমস্যমান পদের পূর্বপদের পূর্বপদের পরে যে পদ থাকে তাকে পরপদ বা উত্তরপদ বলে। যেমন নীল আকাশ সমস্ত পদটির আকাশ হলো উত্তরপদ বা পরপদ। নেক্সট সমাসের কাজ কি। সমাসের কাজ হলো বাক্যকে সংক্ষিপ্ত করা, বাক্যকে অলঙ্কৃত করা, বাক্যকে দৃঢ়বদ্ধ করা। লুক সমাস কাকে বলে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় লুক সমাস। যেমন রাজার পুত্র, রাজপুত্র, এখানে কি রয়ের বিভক্তি লোপ পেয়েছে। নেক্সট এই পার্টটা খুব জেনে রাখবে, যেটা হচ্ছে অর্থের দিক থেকে বিচার করে ব্যাকরণের সমাস 6 প্রকার, বর্তমান শ্রেণীভাগ অনুযায়ী সমাস হচ্ছে 9 প্রকার। আচ্ছা, আর চতুষ্টয়বাদীদের মতে সমাস হচ্ছে 4 প্রকার। আর এই যে একটা চার্ট, এই চার্টের থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তোমার দ্বিগু সমাসে আর অব্যয়ীভাব সমাসে, পরপদের অর্থ প্রাধান্য পায় দ্বিগু সমাসে, আর দ্বন্দ্ব সমাসে তোমার কিন্তু উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে আমার একটা চার্ট করা রয়েছে, এই যে কর্মধারায় তৎপুরুষে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি প্রথম দিয়ে বলি, দ্বিগু অব্যয়ীভাব সমাসে তোমার পূর্বপদের অর্থ এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, আরগুলো নয়। কর্মধারায় তৎপুরুষ সমাসে শুধু পরপদের অর্থ প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহি সমাসে অন্যান্য পদের অর্থ প্রাধান্য পায়। বোঝা গেল? এই চারটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এবার আসি দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা ভাগ আছে যেটা থেকে প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। কি লিখবে, যদি একশেষ দ্বন্দ্ব কাকে বলে আসে, যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলি সর্বনাম পদ ও সমস্ত পদটি বহুবচনাত্মক সর্বনাম পদ হয় তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি ও তারা হচ্ছে তোমরা। আচ্ছা, দ্বিগু থেকে যে বিষয়টা আসে সেটা হচ্ছে দ্বিগু শব্দের অর্থ, এটা কিন্তু খুব জেনে রাখবে, সেটা হচ্ছে দুটো গরুর বিনিময়ে কৃত। দ্বিগু শব্দের এটাই কিন্তু মূল অর্থ। ঠিক আছে, এবার আসি কর্মধারয় সমাসের যে পার্টটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে স্বাভাবিকভাবে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এটা যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে এই যে দুটো বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য দুটো একটু মনে রাখবে। সেটা হচ্ছে উভয় পদে কর্তা কারকের শূন্য বিভক্তি হয়, আর পূর্বপদে বিশেষণ ও পরপদ বিশেষ্য হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে আরও দুটো সংজ্ঞা আছে, যেটা হচ্ছে উপমান এবং উপমিত। আমি তোমাদের সে দুটো একটু বলে দিই, কারণ এই দুটো পরীক্ষাতে কিন্তু খুবই আসে একদম। সেটা হচ্ছে তুলনামূলক কর্মধারায় দুটো প্রধান ভাগ আছে, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত। এই দুটো কথা কিন্তু খুব মাথায় রাখবে। উপমান কাকে বলে, উপমিতকে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান, আর উপমিত কি, যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। এই দুটো কথা কিন্তু খুব খুব ভালো করে মনে রাখবে কর্মধারায় থেকে। ঠিক আছে, এবার আসি অব্যয়ীভাব সমাস থেকে, যেটা তোমার একটু মনে রাখবে, সেটা হচ্ছে সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। যে শব্দের আগে উপ থাকলে সেটা স্বাভাবিকভাবে সামীপ্য অর্থে তোমার অব্যয়ীভাব সমাস হয়। যে কণ্ঠের সামীপ্যে উপকণ্ঠ, নগরের সামীপ্যে উপনগর। ঠিক আছে, এই পার্টটা কিন্তু মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। এমসিকিউ বা এসিকিউ যে কোনোভাবে কিন্তু আসতে পারে। আরও একটা বিষয়, যেটা হচ্ছে নিত্য সমাসে। নিত্য সমাসের সংজ্ঞাটা একটু দেখে রাখো। যে সমাসে প্রথাগত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য হলো সমসমান পদগুলির একটির পরিবর্তে সমাসবদ্ধ পদে তার সমর্থক পদ ব্যবহৃত হয়, তাকে নিত্য সমাস বলে। স্বাভাবিকভাবে দেশান্তর অন্য দেশ, ভাষান্তর অন্য ভাষা, রূপান্তর অন্য রূপ, কথা মাত্র শুধুই কথা, গ্রামান্তর অন্য গ্রাম। এই যে পার্টসগুলো তোমাদের সামনে বিশেষ করে আলোচনা করলাম আজকের আলোচনায়, সেই পার্টগুলো কিন্তু সমাস থেকে খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসবো পরবর্তী আলোচনায়। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাচ্য। প্রথমেই জেনে নেব বাচ্য কাকে বলে। বাক্যে ক্রিয়ার যে রূপভেদের দ্বারা কর্তা কর্ম বা ক্রিয়ার ভাবের সঙ্গে ক্রিয়াপদটির অন্যয়ের বৈশিষ্ট্য নির্ণীত হয় তাকেই কিন্তু বলা হয় বাচ্য। বাচ্য 4 প্রকার: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। নেক্সট যে বিষয়টা জানবো, কর্মকর্তৃবাচ্য কাকে বলে। কি লিখবো, যে বাচ্যে কর্তার উল্লেখ থাকে না এবং কর্মই যেখানে কর্তার মতো কাজ করে এবং ক্রিয়া কর্তৃবাচ্যের কর্তার মতো কর্মকে অনুগমন করে তাকেই বলা হয় কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য। ঠিক আছে, পরেরটাতে চলে আসি আমরা, যেটা হচ্ছে ভাববাচ্য। কি লিখব, যে বাচ্যে অকর্মক ক্রিয়ার ভাবটি প্রধানভাবে বোঝায় তা হলো ভাববাচ্য। হযুক্ত চিহ্ন থাকলেই ভাববাচ্য।
আর একটা বুঝবো যেটা হচ্ছে কর্মবাচ্য কাকে বলে। কি লিখবো? বাক্যে যখনই কর্মই প্রধান রূপে প্রতীয়মান হয় এবং কর্তা স্বয়ং গৌণ হয়ে পড়ে তখন ক্রিয়াটি কর্মের অনুসারী হয়, তখন তাকে বলা হয় কর্মবাচ্য। এই যে 3-4টে সংজ্ঞা বললাম এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আরও একটা সংজ্ঞা রয়েছে যেটা হচ্ছে কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য কাকে বলে? বাক্যে যখন কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার অনুসারে বা অধীন তখন ক্রিয়ার কর্তৃবাচ্য হয়, এক্ষেত্রে কর্তা শূন্য বিভক্তি। এটা হলো কর্তৃবাচ্য সংজ্ঞা। এই 3-4টে সংজ্ঞা যে কটা বললাম এ কটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে আমাদের কারকটা রয়েছে। কারক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবার তোমাদের সামনে তুলে ধরি। এবার আসি কারকে। প্রথমে কারকের সংজ্ঞাটা একটু আমাদের জেনে রাখতে হবে। বাক্য গঠিত হয় কয়েকটি ক্রিয়াপদ ও নামপদের সমন্বয়ে, ক্রিয়াপদের সাথে নামপদের এই সম্পর্ককেই কারক বলে। আচ্ছা, নেক্সট ক্রিয়ান্বয়ী কারকম, এটা কিন্তু কারকের একটা সংস্কৃত সংজ্ঞা, একটু মনে রাখলে ভালো হয়। নেক্সট যেটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে নামপদ ও ক্রিয়াপদ কি। মনে রাখবে শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে নামপদ পাওয়া যায় এবং কোনো কিছু ঘটা থাকা হয় ইত্যাদি প্রভৃতি যদি নির্দেশ করে তখনই কিন্তু হয় সেটা তোমার ক্রিয়াপদ, ঠিক আছে? তাহলে শব্দের সঙ্গে বিভক্তি যোগ থাকলেই হয় নামপদ, আর কোনো কিছু ঘটা থাকা হওয়া এগুলো বললে তখন বোঝায় ক্রিয়াপদ। যেটা তোমাকে সবথেকে ভালো মনে রাখতে হবে, কারক শব্দের অর্থ হলো কর্তা, সম্পাদায়িতা, অনুষ্ঠাতা, অর্থ সম্পর্কযুক্ত, ক্রিয়া সম্পাদক বা ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত। প্রত্যেকটা শব্দই কিন্তু কারকের অর্থ। ওকে, নেক্সট এখানে কতগুলো কথা লেখা আছে যেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেমন অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা পাণিনি। সমাপিকা ক্রিয়া বিশেষ্য হয় কারকের ক্ষেত্রে। আচ্ছা, নামপদ কারকের ক্ষেত্রে সর্বনাম পদ হয়। বিভক্তি আর চিহ্ন কখনোই এক নয়, যে করে সে কর্তা হয়, ঠিক আছে? তারপরে কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, আমি এটাতে আসি। ক্রিযুক্ত নখ অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে। নেক্সট, কর্তা যে জায়গায় বা যে সময় করে অধিকরণ, ওটা তো অধিকরণ কারক, ডিটেলস করলেই বুঝতে পারবে। নেক্সট চলে আসবে বিভক্তি কি। যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অর্থাৎ বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে এবং কারক সম্বন্ধ নির্ণয় করে তাদের বিভক্তি বলে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, আর একটা বিভক্তি আছে যেটাকে বলা হয়, যেটা পরীক্ষাতে খুবই আসে, সেটা হচ্ছে তির্যক বিভক্তি। তির্যক বিভক্তিটা একটু বলি আমি, ঠিক যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে সেগুলোই বলছি, সব বলছি না। তির্যক বিভক্তি কি, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। যেমন এতে, এতে, শূন্য বিভক্তি হলো বাংলা ভাষায় তির্যক বিভক্তি। ওকে, নেক্সট আর একটা সংজ্ঞা সেটা তো জানতে হবে, সেটা হচ্ছে শূন্য বিভক্তি কি। যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় শূন্য বিভক্তি, ঠিক আছে? নেক্সট আরও একটা, এটাও জেনে রাখো, যেটা হচ্ছে যথার্থ বিভক্তি কি। বাংলা ভাষায় সাধারণভাবে ব্যবহৃত বিভক্তিগুলি হলো যথার্থ বিভক্তি নামে পরিচিত, যেমন কি এ, রে, তে, ঠিক আছে? আচ্ছা, আরও একটা সংজ্ঞা, তোমরা দুটো সংজ্ঞা একটু দেখে রাখবে, সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক কাকে বলে? একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করে যে রূপমূল তাকে নির্দেশক বলে। আর রূপমূল কাকে বলে? রূপমূল হলো এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, যাকে ভাঙলে আর কোনো অর্থ থাকে না তাকেই বলে রূপমূল। তো এই দুটো সংজ্ঞা আসবে না আমি জানি, তবুও একটু বলে রাখি কারণ এগুলো সংজ্ঞা দুটো মাঝে মাঝে দিয়ে দেয়, যে কারণে একটু দেখে রাখলে ভালোই হয়। চলো এবার আর কিছু সংজ্ঞা যেটা কারকের ভেতর থেকে আমরা একটু জেনে নিই। এবার কর্তৃকারকের ভেতর থেকে আমরা দুই একটা বিষয় একটু জেনে নিই। যেমন যেটা পরীক্ষাতে আমাদের আসে শুধু সেটাই জানবো, সেটা হচ্ছে প্রযোজক কর্তা কি। যখন কর্তা কোনো কাজ নিজে না করে অন্যকে কাজে প্রবৃত্ত করে, অর্থাৎ কর্তা যখন অপরকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে। নেক্সট, অনুক্ত কর্তা। যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। সাধারণত কর্মবাচ্য ভাববাচ্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না, অর্থাৎ কর্মবাচ্যের কর্তাই হলো অনুক্ত কর্তা, ঠিক আছে? নেক্সট এই বিষয়টা তো জানতেই হবে, যেটা হচ্ছে প্রযোজ্যকর্তা কি। প্রযোজ্যকর্তা কি, প্রযোজককর্তা যাকে দিয়ে কাজটি করান তাকে বলে প্রযোজ্যকর্তা। যেমন বেদে সাপ নাচাচ্ছে, এখানে সাপটা হচ্ছে প্রযোজ্যকর্তা। নেক্সট, সমধাতুজকর্তা। যখন কোনো বাক্যে কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজকর্তা বলে। যেমন খেলোয়াড় খেলছে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা জানবো যেটা আমাদের পরীক্ষাতে হয় সেটা হচ্ছে ব্যতিহারী কর্তা। যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তার পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায় তখন সেই ক্রিয়ার কর্তাদের ব্যতিহারী কর্তা বলে। যেমন পণ্ডিতে পণ্ডিতে কথা হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়, এরকম টাইপের। নেক্সট এটা অবশ্যই মনে রাখো করণকারক থেকে, যে করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়, ঠিক আছে? আচ্ছা, এটা একটু বলবো, যেটা বলা হয় অধিকরণে বিপ্সা কাকে বলে। যে অধিকরণে পুনরাবৃত্তি দেখা যায় তাকে বলে অধিকরণে বিপ্সা। যেমন পথে পথে আমার তীর্থ, এই পথে পথে এটা হচ্ছে অধিকরণে বিপ্সা, ঠিক আছে? তো যাই হোক, যেগুলো আলোচনা করলাম এইগুলো একটু ভালো করে দেখো, আর আমি ডিটেলস আলোচনা করেই দিয়েছি কারণ ব্যাকরণের তো ওইভাবে কিছু হয় না সাজেস্টিভ। ওই মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, এগুলো একটু দেখে রেখো কারণ অনেক অনেক বিষয় রয়েছে। আর ডিটেলস আলোচনা অবশ্যই চ্যানেল ডিটেলসটি গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যেগুলো প্র্যাকটিসেবল, অর্থাৎ যেগুলো পরীক্ষায় ডাইরেক্ট তোমাকে উত্তর করতে হয়, সেগুলো কিন্তু না শিখলে হবে না। সেগুলো শেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখো, বাক্য, বাচ্য, কারক, সমাস প্রত্যেকটা করা রয়েছে, এটুকু তোমাদের বলতে পারি। এইগুলো আজ করার জন্য শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।